পৃথিবীর বহু প্রাচীন শহরের অনেক পুরনো বাড়িঘর এবং তার অলিন্দে কিছু অলৌকিক ঘটনা ঘটে থাকে। তার কিছুটা লোককথা, কিছুটা মানুষের ভুল ধারণা, আবার কিছুটা সত্যি। এসব মিলে তৈরি হয় কিংবদন্তি। এই নিয়ে মানুষের চর্চা চলে চিরকাল। এই রকমই একটি প্রাচীন শহর হলো কলকাতা। কলকাতার বহু প্রাচীন বাড়ি ঘরদোর এবং অফিস আদালতে এখনো পর্যন্ত রাতের বেলায় তারা ফিরে ফিরে আসে। কেউ বলে এগুলো আত্মা, কেউ বলে এগুলো ভূত। বন্ধুরা, মোহন বেঙ্গলি টেলসে আজ আপনারা শুনবেন একটি ছোট গল্প, কলকাতার সত্যি ভূতের গল্প, রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে। রচনা দেবব্রত মল্লিক। ওপরে একটা কিসের আওয়াজ হলো যেন? এরকম আওয়াজ প্রায় রাতেই শোনা যায়। কেন? অবাক হয়ে প্রশ্ন করল শিবেন দাস। এই তো সবে ডিউটিতে এলে, আস্তে আস্তে সব জানতে পারবে। শিবেনের চোখে মুখে বিস্ময়। আমাদের একবার দেখে আসা দরকার। দেখবে দেখবে, সময় হলেই দেখতে পাবে। শঙ্কর দত্ত খুব সহজেই ওর সহকারীকে বোঝায়। শিবেনের বয়স শঙ্করের থেকে অন্তত 20 বছর কম। রাতে ডিউটি হলে ওদের প্রায়ই একসঙ্গে দেখা যায় এখন। রাইটার্স বিল্ডিংয়ের গেটে শিবেনের এটাই প্রথম রাত ডিউটি। তুমি এর আগে কখনো এখানে রাতে ডিউটিতে আসোনি? না শঙ্করদা। তাই বলো। কেন? আপনার বিশ্বাস হচ্ছে না? শঙ্কর দত্ত হাসে। না না, বিশ্বাস হবে না কেন? আমি এখানে রাতে বহুদিন ডিউটি করছি। আপনি বেশ ভাগ্যবান। এর সঙ্গে আবার ভাগ্যবানের কি আছে? ভাগ্য নেই, শিবেন বোঝায়। মহাকরণেই তো আমাদের রাজ্যের প্রাণকেন্দ্র। ভাবুন, একসময় সম্পূর্ণ ভারতবর্ষ এর মুখ চেয়ে বসে থাকত। বাবা, তুমি তো দেখি ইতিহাস নিয়ে চলে এলে, কিন্তু এটাই তো ঘটনা। তা অবশ্য। জানেন শঙ্করদা, আমার ইতিহাস নিয়ে পড়বার খুব ইচ্ছে ছিল, শুরুও করেছিলাম। তারপর আর কি, বাঙালি নিম্ন মধ্যবিত্ত ঘরে যা ঘটে, চাকরিতে ঢুকে পড়তে হলো। অনেক কাঠখড় পুড়িয়ে বন্দুক ধরবার চাকরি পেলাম। শঙ্কর দত্ত হাসে। গুছিয়ে বললে বেশ। গেটের পাশে বেঞ্চ, চেয়ার সব কিছুই আছে। দিনের বেলা এ জায়গার চেহারা থাকে একদম অন্যরকম। হাজার হাজার মানুষ অনবরত চলাফেরা করছে। ভিন্ন ভিন্ন দপ্তরে মানুষের কাজ। সকাল থেকে শুরু করে সন্ধ্যে 6টা পর্যন্ত যেন মেলা লেগে থাকে। এখন গভীর রাত। 2-1টা ট্যাক্সি কিংবা প্রাইভেট গাড়ি ছুটে চলে যেতে থাকে দক্ষিণ দিকে। অনেক রাতে হাওড়ায় পৌঁছনো ট্রেনের যাত্রী এরা। এছাড়া রোগীও থাকে কোনো কোনো গাড়িতে। কলকাতার পথে প্রায় সমস্ত রাত ধরেই গাড়ি চলে। শিবেন উঠে দাঁড়িয়ে গেটের কাছে এগিয়ে আসে। গেটের গা ঘেঁষে রাস্তা, তারপর চার্চ, সেন্ট অ্যান চার্চ। এই গির্জাকেই লোকে সাধারণত কলকাতার প্রথম খ্রিস্ট উপাসনা মন্দির বলা হতো। সাধারণত চাঁদায় এবং কোম্পানির দেওয়া 1000 টাকার সাহায্যে 1709 খ্রিস্টাব্দে এটি তৈরি হয়। শিবেন কিছুক্ষণ ঘোরাঘুরির পর চেয়ারে হেলান দিয়ে বসে। কলকাতায় সবে অল্প অল্প শীত পড়ছে। রাতে আর ভোরবেলায় অনুমান করা যায়। তবে এখন খোলা আকাশের নিচে রাতে দাঁড়ানো উচিত নয়।
শিবেন শঙ্কর দত্তের পাশে এসে বসল। এরপর দুজনেই কিছুক্ষণ চুপচাপ। একটা পায়রা পাকা ঝাপটাতে ঝাপটাতে আর একটা পিলারের কার্নিশের ওপরে বসল। শঙ্করদা হকচকিয়ে উঠল। শিবেন জানালো, ও কিছু না, পায়রা। এখানে আবার পায়রা এলো কোত্থেকে? কোত্থেকে উড়ে চলে এসেছিল, হয়তো সন্ধ্যাবেলা। আচ্ছা শঙ্করদা, সেই শব্দের ব্যাপারটা নিয়ে কি বলছিলেন যেন? তবে শোনো, আমিও প্রথম শুনে অবাক হয়ে গিয়েছিলাম। শঙ্করদা চেয়ারে নড়ে চড়ে বসল সোজা হয়ে। বছর 18 আগে, তার বছর 2 আগে চাকরিতে ঢুকেছি। সেদিনও রাতে ডিউটিতে এসেছি। হঠাৎ গভীর রাতে গুলির আওয়াজ, চমকে উঠলাম। আমাদের পাশে বসেছিল রামপ্রসাদ, সঙ্গে সঙ্গে বলে উঠল, ঘাবড়াইয়ে মাত বাবু, ঘাবড়াইয়ে মাত। কেন, কিসের আওয়াজ? আমার অস্বস্তি হতে লাগলো। মহাকরণের ভিতরে রামপ্রসাদের চায়ের দোকান। ও অনেক রাত পর্যন্ত জেগে থাকে। একদিন রাতে কি কারণে যেন ওপরে উঠেছিল। সেই সময় হঠাৎ আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছিল 3টে ছায়া মূর্তি খুব সন্তর্পণে এপাশ থেকে অন্য ধারে সরে যাচ্ছে। রামপ্রসাদের মতো ওই ঘটনার সাক্ষী আরও কয়েকজন আছে। তারাও রামপ্রসাদ তাদের দেখা ঘটনার কথা জানিয়েছে। তবে মজার কথা, কেউই কোনো অনিষ্টের মধ্যে পড়েনি। সেই রাতে পুরো মহল্লায় ও নাকি একাই ছিল। তারপর? শিবেন প্রশ্ন করে। তারপর আর কি? শঙ্করদা বলতে থাকে। রামপ্রসাদ সিঁড়ি দিয়ে কোনো রকমে নেমে ছুটতে ছুটতে নিজের দোকানের কাছে এসে পড়ে যায়। ওর ভাই দোকানে ছিল। জিজ্ঞাসা করে, কা হুয়া, কা হুয়া? প্রায় 10 মিনিট কোনো কথা বলতে পারেনি ও। হতভম্বের মতো চুপ করে বসেছিল। পরে ঘটনার সব কথা জানায়। একের পর এক বিভিন্ন জায়গায় পৌঁছে যায় এ খবর। তারপর দিন রামপ্রসাদের দোকানে প্রচুর ভিড়, নানান জনের নানান প্রশ্ন। কি দেখেছ? আরে ও ভাই, কি দেখেছ? আরে সেই সময় তুমি কোথায় ছিলে? তুমি কোথায় ছিলে? খুব ভয় লেগেছিল? ইত্যাদি ইত্যাদি নানান ধরনের প্রশ্ন। এই দিনেই রামপ্রসাদের পরিচিতি সারা জায়গায় জনে জনে পৌঁছে গেল। সেদিন রাত্রে রামপ্রসাদ যথেষ্ট ভয় পেয়েছিল। কোনো বাড়িতে জিন পড়ি থাকা মঙ্গল কথা নয়। বেশ কয়েকদিন খুবই চিন্তিত ছিল সে। বলা তো যায় না, যদি জিন এসে ঘাড় মোটকে দেয়। পরে সেই চিন্তার হাত থেকে মুক্তি পেয়েছিল রামপ্রসাদ। সেই রাতে 3 ছায়ামূর্তি, যাদের সে ছুটতে দেখেছিল, আর কেউ নন, ছিলেন বিপ্লবী বিনয়, বাদল, দীনেশ। বাংলার 3 বিপ্লবী। তাদের আত্মত্যাগের কথা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের অবদানের কথা দেশের মানুষ কোনোদিনও ভুলতে পারবে না। 1930 সালের 8ই ডিসেম্বর বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের 3 বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত প্রকাশ্যে দিনের বেলায় কলকাতা রাইটার্স বিল্ডিংয়ে হানা দিয়ে অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন সিমসনকে গুলি করে হত্যা করেন। এরপর প্রথম 2 জন ইংরেজের হাতে ধরা দেবে না বলে আত্মঘাতী হন নিজেদের গুলিতে। দীনেশগুপ্ত আহত হয়েছিলেন, সুস্থ হয়ে ফিরেও এসেছিলেন। এরপর তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়।
1931 সালের 7ই জুলাই। সেই সময় দেশের বিপ্লবীরা এই ঘটনার যথেষ্ট অনুপ্রাণিত বোধ করেছিল। এখনও তাই তাঁরা রাতের অন্ধকারে মাঝে মাঝে এসে হাজির হন, গুলি ছুড়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান। শেষ হলো মোহন মেমোরি টেলসের আজকের নিবেদন। কলকাতার সত্যি ভূতের গল্প, রাইটার্স বিল্ডিংয়ে, অল ইন